শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, জাতির শ্রেষ্ঠ সন্তানদের কৃতজ্ঞ চিত্তে স্মরণ। শিক্ষক, বুদ্ধিজীবী, ডাক্তার এদের সবাইকে হত্যা করে এদেশকে মেধাশূন্য করার জন্য। তারা তাদের ত্যাগের মাধ্যমে অবশ্য আমাদের জন্য একটা রাস্তা রেখে গেছে যেন আমরা ভবিষ্যতে কিছু করতে পারি। আমরা চাই সামনে আরো সুন্দর করে এটা পালন হোক, আমরা চাই তাদের স্মৃতিগুলো আমরা ধরে রাখতে পারি। গণতন্ত্রে ফেরাই শহীদ বুদ্ধিজীবী দিবসের শপথ বললেন ফখরুল। ফ্যাসিবাদের সহযোগী বুদ্ধিজীবীদের প্রত্যাখ্যান নাগরিক কমিটির। কবি হেলাল হাফিজকে সর্বস্তরের শ্রদ্ধা, বাংলা একাডেমি ও প্রিয় প্রাঙ্গণ প্রেস ক্লাবে জানাজা, বিকেলে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। এবং গণমাধ্যমের স্বাধীনতায় বিন্দুমাত্র হস্তক্ষেপ নয় বললেন প্রেস সচিব। কর্মীদের বেতন দিতে না পারলে বন্ধ করা উচিত প্রতিষ্ঠান। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি এবং আমি তন্ময় কুমার রায়। তন্ময়, আজ শহীদ বুদ্ধিজীবী দিবস এবং এই দিবসটিকে ঘিরে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে পুরো জাতি আজ স্মরণ করছে গভীর শ্রদ্ধা ভরে। এবং আজ যদি বলি যে ভোর থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্মৃতির মিনারে সর্বস্তরের মানুষের আসলে ঢল নেমেছে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। এবং এই যে একটি গণঅভ্যুত্থানের পর আসলে এবারের শহীদ যে বুদ্ধিজীবী দিবসটি এলো, যারা তরুণ প্রজন্ম রয়েছে তারাও উপস্থিত ছিল এবং সবার কণ্ঠেই ছিল এই যে স্বাধীনতা আমরা বিভিন্ন ত্যাগের মাধ্যমে আমরা অর্জন করেছি, সেটিকে রক্ষা করার একটা প্রত্যয় ছিল সবারই কণ্ঠে। এবং ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন শহীদদেরকে পুরো জাতি। আমরা সহকর্মী সাজিদ আরাফাতের প্রতিবেদন রয়েছে, বিস্তারিত জানবো সেখানে। তাঁদের অপেক্ষায় কেটে গেছে 53 বছর, ফেরেনি কেউই। তাঁদের আত্মদানের ফসল লাল সবুজের এই নিশান, একটি স্বাধীন ভূখণ্ড। বাংলার সূর্য সন্তানদের খুঁজে ফেরার দিনটিতে তাই তো স্মৃতির মিনারে আসা। কুয়াশামাখা ভোর থেকেই স্মরণের এই মিছিলে সামিল শিশু থেকে বৃদ্ধ, ছিল তরুণ প্রজন্মের কান্ডারিরাও। ফুলেল শ্রদ্ধা জানান শহীদদের। তারা তাদের ত্যাগের মাধ্যমে অবশ্য আমাদের জন্য একটা রাস্তা রেখে গেছে যেন আমরা ভবিষ্যতে কিছু করতে পারি। আমরা যে বর্তমান প্রজন্ম আছি, আমরা চাই সামনে আরো সুন্দর করে এটা পালন হোক, আমরা চাই তাদের স্মৃতিগুলো আমরা ধরে রাখতে পারি। বাংলাদেশ প্রতিষ্ঠার যে আদর্শ ছিল, যে মূল মন্ত্র ছিল, সেই মূল মন্ত্রের পথে পরিবর্তনটা হয়, তবেই সেই পরিবর্তন সদর্থক হবে এবং শুধু শহীদ বুদ্ধিজীবী না, সকল শহীদদের আত্মদান সফল হবে বলে আমি মনে করি। বাংলাদেশের আগামী জাতি যাতে সুসংহত হয়, তারা তার দেশকে ভালোবাসে এবং দেশকে বিশ্বের দরবারে উন্নত করতে পারে, সেটাই আমরা আশা করি। বেলা গড়াতেই ঢল নামে সর্বস্তরের মানুষের, বাদ যায়নি স্কুল কলেজের শিক্ষার্থীরাও। সবার কণ্ঠে ছিল জ্ঞানভিত্তিক রাজনীতির চর্চা ও বুদ্ধিবৃত্তিক সমাজ গঠনের প্রত্যয়। সূর্য সন্তানদের প্রতি আমাদের যে ঋণ এবং দায়, যেটি আমি আগেও বলেছি এখনো বলছি, সেটি শোধ করার প্রধান উপায় হচ্ছে আমাদের একটি মুক্তবৃত্তি কেন্দ্রিক সমাজ বিনির্মাণের চেষ্টা করা এবং যার যার পর্যায় থেকে সেই সমাজ বিনির্মাণে এই দেশ পুনর্গঠনে অবদান রাখা। মুক্তিযুদ্ধের ইতিহাসকে কুক্ষিগত করে ফ্যাসিবাদের উত্থান রুখে দেওয়া সহ সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশকে মাথা উঁচু করে এগিয়ে নেয়ার তাগিদ বিভিন্ন রাজনৈতিক দলের। কখনো যাতে বাংলাদেশে ফেসিবাদ গেড়ে বসতে না পারে, আমরা একটা সমৃদ্ধশালী বাংলাদেশ চাই। একই সঙ্গে সকল রকমের আধিপত্যবাদী শক্তির থেকে, শক্তির চোখে চোখ রেখে তাদের দিকে আঙ্গুল উঁচিয়ে কথা বলতে পারে এরকম একটা সফটব্রেন বাংলাদেশ চাই। বুদ্ধিজীবীদের যে আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সেটাই যারা ধারণ করে তারাই বারবার ফিরে আসবে এই বধ্যভূমিতে। 5 দশক পেরিয়ে মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন আর বিতর্কিত ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিতের আশ্বাস মুক্তিযোদ্ধা উপদেষ্টার। মুক্তিযুদ্ধ করেছে 53 বছর আগে,
এখন তো নানা ব্যক্তির নানা পরিচিতি দাঁড়িয়েছে। আমার দেখার দরকার 71 সালে যে ভূমিকাটা ছিল সেই ভূমিকা যেন ওইভাবেই নির্ণীত হয়। বিজয়ের গান গাওয়ার আগেই লাখো প্রাণের আত্মত্যাগে বাংলার জমিন হয়েছিল রক্তশয্যা। জাতির সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের হারানোর যে বেদনা বিধুর স্মৃতি, তাকে সঙ্গী করে নতুন প্রজন্ম নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছে। সেই সঙ্গে মহান মুক্তিযুদ্ধকে সমস্ত আধিপত্যবাদের ঊর্ধ্বে রাখারও আহ্বান সবার কণ্ঠে। রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে সাজিদ আরাফাত, এখন। বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় গণতন্ত্রে ফেরা শহীদ বুদ্ধিজীবী দিবসের শপথ বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে গেল 15 বছরে যেসব বুদ্ধিজীবী ফ্যাসিবাদকে সহযোগিতা করেছে তাদের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটি। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। নাইম আবিরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে নামে সর্বস্তরের ঢল। অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। সকাল 9:30টায় বিএনপির নেতাকর্মীরা আসেন স্মৃতিসৌধ প্রাঙ্গণে। শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান তারা। এ সময় বিএনপির সিনিয়র নেতারা বলেন, রাজনৈতিক দলগুলোর সাথেই অন্তর্বর্তী সরকারের কাজ করতে হবে। কোনো বিরাজনীতিকীকরণ বিএনপি মেনে নেবে না। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যে সুযোগ তৈরি হয়েছে তার সদ্ব্যবহার করে একটি বৈষম্যহীন ও আধুনিক রাষ্ট্র গঠনের পরিকল্পনার কথা তুলে ধরেন তারা। সংগ্রামে যারা অবতীর্ণ হয়েছিলেন, একদিকে তাদের স্মরণে রাখা, আরেকদিকে এই জাতির ভবিষ্যৎ যেন সুন্দর হয়, ভবিষ্যৎ বাংলাদেশটি যেন সুন্দর বাংলাদেশ গড়ে উঠতে পারে, সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করা, সেটা আমাদের লক্ষ্য। সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গকে তারা তুলে নিয়ে গিয়ে হত্যা করে। এই দিনে 1971 সালে আমরা আমাদের জাতির সবচেয়ে বরেণ্য ব্যক্তিদেরকে হারিয়েছি। এদিন শ্রদ্ধা জানাতে আসে জাতীয় নাগরিক কমিটি। 15 বছরে ফ্যাসিবাদদের সহযোগিতাকারী বুদ্ধিজীবীদের প্রত্যাখ্যান করেন তারা। গণহত্যায় যারা পার্টিসিপেট করেছে, যারা সেই সময়টাতে গুলি চালিয়েছে, সহযোগিতা করেছে, তাদেরকে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয় এবং সেটা নির্মোহভাবে। ফ্যাসিবাদের বিপক্ষে ঐক্যবদ্ধ থাকবার আহ্বান ছিল সব দল মতের। দাবি ওঠে জুলাই গণহত্যার বিচারেরও। একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা করতে হবে, যেখানে ক্ষমতায় যারা যাচ্ছে তারা জবাবদিহিতাহীন থাকতে পারবে না, তাদেরকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে, সেই কাঠামো তৈরি করতে হবে। এই বুদ্ধিজীবী হত্যার বিচার চাই এবং যারা তার সাথে জড়িত যেন ঐতিহাসিক দলিল থাকে যে এই বিচার বাংলাদেশ করেছে। শ্রদ্ধা জানাতে আসে জাতীয় পার্টি, যদিও গণ অধিকার পরিষদ এটির তীব্র প্রতিবাদ জানায়। তাদের দাবি, আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির রাজনীতি করবার কোনো অধিকার নেই। জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগকে এখানে পাঠিয়েছে। আমরা সরকারকে বলবো, স্পষ্টভাবে বলতে চাই, বাংলার মাটিতে গণহত্যার বিচার হওয়ার আগে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের দোসররা কোনো রাজনীতি করতে পারবে না। সম্পূর্ণ নতুন একটি রাজনৈতিক প্রেক্ষাপটে এবারের শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। এখানে যেমন অংশ নিয়েছে সর্বস্তরের মানুষ, ঠিক তেমনি ছোট বড় সব ধরনের রাজনৈতিক দল, সামাজিক আর সাংস্কৃতিক সংগঠন। অন্তর্বর্তী সরকার সফল নাকি বিফল, অথবা সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকলেও দেশের পক্ষে এবং ফ্যাসিবাদের বিপক্ষে সবাই ঐক্যবদ্ধ, সে কথাই জানালেন তারা। এটাও বললেন, জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের আকাঙ্ক্ষা নিয়ে গড়তে চান সোনার বাংলাদেশ। নাইম আবির, এখন, ঢাকা। এর আগে ভোরে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন তারা। হাসিব বিল্লার প্রতিবেদন। ভোরের আলো ফুটতেই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে উপস্থিত হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ফুলেল শ্রদ্ধা জানান মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি।
এরপর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধায় নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল জানায় রাষ্ট্রীয় সালাম। বিগলে বেজে ওঠে করুণ সুর। এরপর শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধা সহ দেশের গুরুত্বপূর্ণ অংশীজনদের সাথে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধারা স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় আইন উপদেষ্টা বলেন, ২৪-এর গণঅভ্যুত্থান বুদ্ধিজীবীদের আত্মত্যাগেরই ধারাবাহিকতা। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, শহীদ বুদ্ধিজীবীদের দেশ গড়ার স্বপ্ন ধারণ করে অন্তর্বর্তী সরকার। শহীদ বুদ্ধিজীবীদের যে আইডিয়ালস, তাদের যে লড়াই, সেটাকে আমরা ধারণ করি। ঠিক 71-এ যেভাবে ঠক ঠক করে ওনাদেরকে ধরে নিয়ে গিয়েছিল পাক হানাদার বাহিনী এবং তাদের দোসররা, আপনি একই পুনরাবৃত্তি কিন্তু আমরা জুলাই দেখেছি। আমরা 1971 সালে বহু মানুষের আত্মত্যাগের পর, বহু শহীদ বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম, একদলীয় মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য। আজকে কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয়। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি, সেটাই যেন আমাদের প্রত্যয় হয়। পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধের গেট। ঢল নামে বিভিন্ন সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষের। বাঙালি জাতির দীর্ঘ লড়াই সংগ্রামে বুদ্ধিজীবীরা মেধা, মনন কিংবা লেখনের মাধ্যমে মুক্তিযুদ্ধের সংগঠকদের প্রেরণা জুগিয়েছেন। গোটা জাতিকে উদ্বুদ্ধ করেছেন অধিকার আদায়ের সংগ্রামে। তবে দীর্ঘ 53 বছরে বুদ্ধিজীবীদের যে স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক, মানবিক এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার, সেই স্বপ্ন আজও অধরা রয়ে গেছে। তবে 24-এর এই গণ অভ্যুত্থান 71-এর সেই শহীদদের স্বপ্ন পূরণের পথ তৈরি হয়েছে বলে মত বিশেষজ্ঞদের। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। 1971 সালের আজকের এই দিনে বিজয়ের মাত্র 48 ঘন্টা আগেই 200-রও বেশি বুদ্ধিজীবীকে হত্যা করা হয়। জাতিকে মেধাশূন্য করতেই এই হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি বাহিনী। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও জাতীয়তাবোধ গড়ে তুলতে যারা অবদান রেখেছিলেন, 25 মার্চের পর থেকেই তারা পরিণত হয়েছেন পাকিস্তানি বাহিনীর লক্ষ্যে। বিশ্লেষকরা বলছেন, সেই 71-এর পুনরাবৃত্তি হয়েছে 24-এও। শাহাদাত অভ্রর প্রতিবেদন। প্রিয় বাংলাদেশ, এই দেয়ালবন্দি ঘরে তোমায় ঠিক বোঝা যায় না। তোমায় বুঝতে লাগে রাজপথ। তোমায় কতটা ভালোবাসি তা টের পেয়েছিলাম 24-এর জুলাইয়ে। যেমন 71-এ তোমায় ভালোবাসার প্রমাণ দিয়েছিল আমার পূর্বপুরুষেরা। লাল সবুজের পতাকা, দেশের শক্তি আর সাহসের প্রতীক। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর গণহত্যার পর দেশের সাহসী তরুণরা প্রতিরোধ গড়ে তোলে। যার যা আছে তাই নিয়ে শুরু হয় মুক্তিযুদ্ধ। যুদ্ধ
শুরুর পর থেকেই পাকিস্তানিরা এদেশের বুদ্ধিজীবীদের নিঃশেষ করায় মনোযোগ দেয়। হত্যা করা হয় দেশের 1000-এর বেশি শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, শিল্পী, প্রকৌশলী সহ মুক্ত চিন্তার ও সমাজে অগ্রসর মানুষদের। তবে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটে মুক্তিযুদ্ধের শেষ সময়ে। তারা যেটা চেয়েছে তা হলো বাংলাদেশে যেন একটা চিন্তাশূন্য অবস্থা তৈরি হয়। এতটা বছর চলে গেল, আমরা কিন্তু কারা, কি করে, কেন হত্যা করেছি এ ব্যাপারে কিন্তু যথেষ্ট পরিমাণ তথ্য আমাদের হাতে কিন্তু নাই। সালের 14 ডিসেম্বর দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরীকে তার বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর অধ্যাপক মুনীর চৌধুরী এবং সন্ধ্যায় শহীদুল্লাহ কায়সারকেও একইভাবে তুলে নেওয়া হয়। এদিন সর্বোচ্চ 200 জন বুদ্ধিজীবীকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে হত্যা করা হয়। ওনাকে নিয়ে যাওয়ার সময়টা আমার মনে আছে। ছোট কাকার বাড়ি থেকে ওনাকে অপহরণ করা হয়েছিল। মানে বাংলায় কথা বলছিল ছেলেগুলো, মুখ ঢাকা ছিল এবং স্যার বলে সম্বোধন করছিল, এরকম মনে পড়ে আবছাভাবে। উনি যেই মাপের একজন মানে শিক্ষক ছিলেন, শিক্ষাবিদ ছিলেন, পণ্ডিত ছিলেন, সেই পরিবেশ তো আমরা আর পেলাম না। তবে এত ত্যাগের মধ্য দিয়ে যে বাংলাদেশের অভ্যুদয়, সেই দেশেও ফিরে ফিরে এসেছে অত্যাচার, নিপীড়নের দাহকাল। গুম, খুন, নৃশংসতায় পোক্ত করার চেষ্টা করা হয়েছে ক্ষমতার মসনদ। নিপীড়ন থেকে বাদ যায়নি মুক্ত চিন্তার মানুষগুলো। স্বাধীনতার আগে এই যে ধরে ধরে বুদ্ধিজীবীদের আবার ধরে গুম করে ফেলা, ঠিক আছে না? তো সেরকম হয়তো আমিও একটা টার্গেট ছিলাম। সম্ভবত আমি যেভাবে আক্রমণের হামলার শিকার হয়েছে তার অনেকগুলো কারণ ছিল। আপনি বলতেছেন বাংলাদেশের সংবিধান হচ্ছে কি একটা পবিত্র সংবিধান, আর আমি বলছি 72 সালের সংবিধান হলো একটা পাকিস্তানি সংবিধান। সেই কারণে সভাপতি আমি একটা টার্গেট ছিলাম। বুদ্ধিবৃত্তিক চিন্তায় যেন মুক্তিযুদ্ধকালীন ইয়াহিয়ার পথেই হেঁটেছে বিগত ফ্যাসিস্ট সরকার, যার সাক্ষ্য দিচ্ছে বন্দিশালা, আয়নাঘর। বুদ্ধিজীবীদের যদি ধ্বংস করে দেওয়া যায়, মেরে ফেলা যায়, মানে একেবারে নিশ্চিহ্ন করা যায়, তাহলে সেই জাতি পঙ্গু হয়ে যাবে। সেই চিন্তা ভাবনা থেকেই 1971 সালে 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদেরকে একভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। ঠিক একইভাবে 24-এর কথা বলেন যে বুদ্ধিবৃত্তিক চিন্তা চেতনার জায়গাগুলোকে যদি আমার পছন্দ না হয়, আমার দলের পছন্দ না হয়, তাহলেই তাকে দমিয়ে দেওয়া হয়। এ সময়ের বুদ্ধিজীবীরা বলছেন, স্বৈরাচার কিংবা ফ্যাসিস্টরা বারবার মুক্ত চিন্তাকে আঘাত করার চেষ্টা করলেও তা যে শেষ পর্যন্ত ব্যর্থ হয় তারই প্রমাণ 71 এবং 24-এর বিজয়। ভবিষ্যৎ প্রজন্ম তারা কি, কেমন মানুষ ছিলেন, কী ধরনের বাংলাদেশ চেয়েছিলেন, এগুলো যেন জানতে পারে এবং সেই চর্চা যেন থাকে, তাহলে তাদেরকে শ্রদ্ধা জানানো হবে। আমার মনে হয় একটা সুযোগ এসছে আমাদের দেশকে নতুন করে ঢেলে সাজানো এবং আগে যা ভুল করেছে সেই ভুলগুলোকে ঠিক করা। 1971 সালের স্বাধীনতার ঠিক 2 দিন আগেই যেভাবে নাটকীয়ভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়, সেটি যেমনি পরিকল্পিত ছিল, ঠিক তেমনি 2024-এ যারা বুদ্ধিজীবী ছিলেন তাদেরকে নানাভাবে হেনস্থা এবং একই সাথে গুম খুন করা হয়। যাদের রক্তের উপর দাঁড়িয়ে এই বাংলাদেশ, তাদেরকে যেন শুধুমাত্র একটি মাস নয়, বরঞ্চ সবসময় মনে ধারণ করা হয়, সেই কথাই বলছেন যারা শহীদ পরিবার আছেন তারা। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। একবার ডাক দিয়ে দেখো আমি কতটা কাঙাল, কত হুলস্থুল, অনটন আজন্ম ভেতরে আমার। বুকের ভেতরে এমন লাল কষ্ট, নীল কষ্ট নিয়ে চিরবিদায় নিলেন ধ্রুপদী প্রেমের কবি হেলাল হাফিজ। দুপুরে বাংলা একাডেমি ও জাতীয় প্রেস ক্লাবে 2 দফা জানাজা শেষে ভক্ত ও অনুরাগীদের ভালোবাসা ও শ্রদ্ধায় প্রণয়ের তীর্থে সিক্ত হন কবি। পংক্তিমালার মতোই একদিন এই পথে নির্লোভ ভ্রমণে বিদায় অভিবাদনের মঞ্চে কবির কবিতা কবি দিয়ে গেলেন সবাইকে। প্রতিবেদনে বিস্তারিত।
কেউ বলেনি তবু এলাম, বলতে এলাম ভালোবাসি। জন্মাবধি ভেতর থেকে এক রঙিন পাখি কেঁদেই গেল, শুনল না কেউ দ্রৌপদী ডাক। শেষবারের মতো সভ্যতা ও শুভ্রতাকে বুকে নিয়ে প্রেমদ্রোহের কবি হেলাল হাফিজ এলেন নীরবে। লাশবাহী ফ্রিজিং গাড়িতে চড়ে কাফনে মুড়িয়ে শেষ বিদায় নিতে বাংলা একাডেমি প্রাঙ্গণে এলেন জন্মাবধি ভেতর থেকে ডেকে যাওয়া এক রঙিন পাখি। একাডেমির নজরুল মঞ্চে ভক্ত, অনুরাগী ও বিশিষ্টজনদের শোক আর শ্রদ্ধার ফুলে সিক্ত হয় কবির মরদেহ। কবি ভক্তদের ভাবনায় তখন কতটুকু দিলে বলো মনে হয় দিয়েছি তোমায়, আপাতত তাই নাও যতটুকু তোমাকে মানায়। প্রিয় কবিকে শেষবারের জন্য দেখতে এসে ভক্ত ও পরিবারের সদস্যরা বলেন, অর্থের জন্য নয়, তিনি কবিতা লিখতেন জীবনের জন্য। হয়তো এভাবেই নত হতে হতে হবে পৃথক পাহাড়, মাটিও মানুষ পাবে, পেয়ে যাবে দ্রৌপদী আকাশ। চাচ্ছ শেষ সময়টা তো অনেকদিন তো একা থেকেছো, শেষ সময়টা যদি আমাদের সাথে থাকো আমাদেরও ভীষণ ভালো লাগবে, তুমিও সুস্থ হয়ে পাবে। তারুণ্যের তেজ কিভাবে সংগ্রামে কাজে লাগাতে হয় সেই বাণীও দিয়েছেন, বিরহের বেদনাও বুঝিয়েছেন। তো প্রজন্মের জন্য একটা অনুপ্রেরণা হিসেবে তিনি আমাদের মাঝে বসবাস করবেন। 69-এর গণ অভ্যুত্থান বলেন, আমাদের এরশাদ বিরোধী বা স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন, এবং পরবর্তীতে এখন এই বৈষম্য বিরোধী আন্দোলনে ওনার এই কবিতার পংক্তি আমরা গ্রাফিতিতে দেখেছি। জানাজা শেষে কবির সৃষ্টির প্রতি শ্রদ্ধা জানিয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেন, তার অসমাপ্ত পাণ্ডুলিপি সংরক্ষণ থাকবে বাংলা একাডেমিতে। তারুণ্য এবং যৌবনের গান বললেই হেলাল হাফিজের কথা মনে পড়ে। এটা ওনার অর্জন, কিন্তু উনি এর বাইরে অনেক রকমের কবিতা লিখেছেন, একাকিত্বের কবিতা লিখেছেন, প্রেমের কবিতা লিখেছেন, এবং এ বিষয়ে কোনো সন্দেহ নাই যে বাংলাদেশের সংস্কৃতি জগৎ ওনাকে ওনার শূন্যতা বোধ করবে। বাংলা একাডেমিতে জানাজা শেষে দ্বিতীয় জানাজার জন্য কবির মরদেহ নিয়ে যাওয়া হয় তার প্রিয় প্রাঙ্গণ জাতীয় প্রেস ক্লাবে। সেখানেও তাকে শেষ বিদায়ের শ্রদ্ধা জানানো হয়। কবিতায় বেদনাকে কাঁদতে না বললেও ভক্তদের কাঁদিয়ে পৃথিবীর প্রেম সাঙ্গ করে অনন্ত পথের দিকে যাত্রা করলেন প্রেমদ্রোহের কবি হেলাল হাফিজ। কবির লেখা প্রস্থান কবিতার মতো হৃদয়ে অনুরণ তোলে সেই সব বিরহী বর্ণমালা। আর না হলে যত্ন করে ভুলেই যেও, আপত্তি নেই, গিয়ে থাকলেও আমার গেছে, কার কি তাতে, আমি না হয় ভালোবেসেই ভুল করেছি, ভুল করেছি। রাব্বি হোসেন, এখন, ঢাকা। গণমাধ্যমের স্বাধীনতায় এক বিন্দুও হস্তক্ষেপ করছে না সরকার, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। একই সঙ্গে তিনি বলেন, ভবিষ্যতেও কোনো হস্তক্ষেপ করা হবে না। বললেন, কর্মীদের বেতন দিতে না পারলে প্রতিষ্ঠান বন্ধ করা উচিত। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় সাহসী যোদ্ধা হিসেবে 13 গণমাধ্যম কর্মীকে দেয়া হয় সম্মাননা। আরও জানাচ্ছেন গালিব ইবনে রিয়াজ। রক্তঝরা জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের সব খবর গণমাধ্যম কর্মীরাই তুলে ধরেছিলেন পুরো জাতির সামনে। নিজেদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে 6 জন সাংবাদিককে দিতে হয়েছে প্রাণ, আর আহত হয়েছেন শত শত গণমাধ্যম কর্মী। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভার আয়োজন করে মাস্তুল ফাউন্ডেশন। অনুষ্ঠানে সাহসী যোদ্ধা হিসেবে 13 গণমাধ্যম কর্মীকে দেয়া হয় সম্মাননা। সবাই উঠে আসে সেই দিনগুলোতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ফ্যাসিবাদ সরকারের আদেশে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি দলের নেতাকর্মীদের নির্মমতার কথা। আহত গণমাধ্যম কর্মীরা অভিযোগ করেন, গণমাধ্যম কর্মীরা সবার খোঁজ নিলেও তাদের খোঁজ নেওয়ার কেউ যেন নেই। ঢাকা মেডিকেল দিয়েছি, কিন্তু ঢাকা মেডিকেল যাওয়ার পরে আমাকে অক্সিজেন দিছে এবং স্যালাইন দেওয়া হয়েছে। তারপর দিয়েছে ঢাকা মেডিকেল আসলে এত আহত যে আমার এক জায়গায় দাঁড়াবো যে এইরকম পরিস্থিতি নাই। জুলাই আগস্টের আন্দোলনে সাংবাদিকদের ওপর যে ক্ষোভ ফুটে উঠেছিল তার জন্য কিছু গণমাধ্যমকে দায়ী করেন সাংবাদিক নেতারা। তাদের বিচারের দাবি জানান তারা। অত্যাচার নির্যাতন থেকে বেরিয়ে আসার যে আমাদের একটা প্রয়াস ছিল, আমাদের চেষ্টা ছিল, সেই কথাগুলো আমাদের স্মরণ রাখতে হবে, বলতে হবে। এটা সব না বললে হবে কি আমরা একসময় ভুলে যাব। স্বাধীনতার পর থেকে আসলে সাংবাদিকদের নিয়ে ওই রকম কোনো গবেষণা হয়নি যে ভালো খারাপ বা আমাদের যে ভুল ত্রুটি, দোষ ত্রুটি বা আমরা কি কতটুকু করতে পারছি বা পারছি না, সেই ক্ষেত্রে এই নিয়ে একটি গবেষণা করার সময় এসেছে।
সম্প্রতি আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF এর তালিকায় বাংলাদেশ যে ঝুঁকিপূর্ণ হিসেবে উঠে এসেছে তার জন্য হাসিনা সরকারকেই দায়ী করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আর এই সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিন্দু পরিমাণ হস্তক্ষেপ করেনি, করবে না বলেও মন্তব্য করেন। যারা কর্মীদের বেতন দিতে পারে না তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া উচিত বলেও মনে করেন তিনি। এই ইন্টারিম গভর্নমেন্টের কাজ হচ্ছে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন মানুষের কাছে ফিরিয়ে দেওয়া। কারো কোনো স্বাধীনতায় আমরা 1 ইঞ্চি পর্যন্ত আটকাবো না। গণমাধ্যম সংস্কার কমিশনের মাধ্যমে নতুন বাংলাদেশে গণমাধ্যম কর্মীদের সুরক্ষা যেন নিশ্চিত হয় সেই প্রত্যাশা করেন সাংবাদিকরা। কালিবিম রিয়াজ, এখন, ঢাকা। চট্টগ্রামে গণঅভ্যুত্থানে চোখে আহতদের চিকিৎসা দিতে যুক্তরাষ্ট্র থেকে ছুটে এসেছেন বিশেষজ্ঞ চিকিৎসক। নগরের শেভরন ক্লিনিকে সরকারি তত্ত্বাবধানে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন তিনি। জানান, আহতদের অনেকেরই দীর্ঘমেয়াদী চিকিৎসা ও অর্থ সহায়তা প্রয়োজন। আরও জানাচ্ছেন শোয়েব রহমান। জুলাই আগস্ট আন্দোলনের উত্তাল দিনগুলোতে বন্দরনগরীতে বুক চিতিয়ে লড়েছিলেন ছাত্র জনতা। সে সময়ের আন্দোলনে তেমনই এক আহত শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শুভ হোসেন। আন্দোলনের শুরুর দিকে জুলাইয়ে মুরাদপুরে চোখে গুলিবিদ্ধ হন শুভ। এরপরই এক চোখ হারান মেধাবী এ তরুণ। হচ্ছে আমার রেটিনা কর্নিয়া দুইটাতে সমস্যা, তো কর্নিয়া সম্ভবত রিপেয়ার হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু রেটিনা নিয়ে এখনো সম্ভাবনা নাই। শুভর মতো আরো বহু শিক্ষার্থী জনতা আন্দোলনে চোখে আঘাত পান। কারো চোখে বুলেট বিঁধেছে, কারো পড়েছে পাথর, কেউ বা টিয়ার শেলে আঘাতপ্রাপ্ত। মানে চোখ লাল হয়ে যাচ্ছে, আর হচ্ছে যে মোবাইলের লেখা বা খবরের পত্রিকার কাগজের লেখাগুলো দেখতে পাচ্ছি না। আমাকে উনি ফলো আপে থাকতে বলছেন, আর এই আগামী 4 থেকে 6 মাস পরে আমার ডান চোখে একটা অপারেশনের প্রয়োজন আছে। এসব রোগীদের চিকিৎসায় আমেরিকা থেকে উড়ে এসেছেন বাংলাদেশি চিকিৎসক রাশেদ নিজাম। মিড মিসৌরি আই সেন্টারের এ চিকিৎসক চট্টগ্রামের শেভরন ক্লিনিকে শনিবার সকাল 10টা থেকে 12 জন রোগীকে চিকিৎসা দেন। দুজনের হয়তো একটা অপারেশন লাগবে কিছুদিন পরে। এটা ওই আঘাতের কারণে ছানি পড়ে গেছে ওর চোখে, তো এটা চিকিৎসা করা যাবে এখানে। আরেকজন আঘাতের কারণে রেটিনার সার্জারি হয়েছে, ওর অপারেশন। আমাদের রেটিনার সার্জারি পরে অনেক সময় 6 মাস থেকে 1 বছর অপেক্ষা করতে হয় পুরোপুরি কতখানি ভিশন গেইন করবে, ওর উপর নির্ভর করবে যে ফার্দার কিছু করা যায় কিনা। সিভিল সার্জন অফিস এই চক্ষু সেবা কার্যক্রমের তত্ত্বাবধান করেন। অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তেমন নিবন্ধিত রোগীদেরই কেবল চিকিৎসা দেয়া হয়। বলেন, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতেও প্রস্তুত রয়েছে সরকার। স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় এও আশ্বস্ত করছেন, যদি ফার্দার কারো যদি বিদেশে যাওয়া প্রয়োজন হয় ট্রিটমেন্টের জন্য, যেটা বাংলাদেশে পসিবল না, প্রয়োজনে বিদেশে পাঠাবেন, অথবা বিদেশ থেকে ফেলো চট্টগ্রামে বা বাংলাদেশে আনাবেন। তবে এখনো সরকারিভাবে তেমন সহযোগিতা পাননি বলে জানান আহতরা। ব্যক্তিগতভাবে লক্ষাধিক টাকা খরচ করে এখন অনেকেই আর চিকিৎসা ব্যয় এগিয়ে নিতে পারছেন না। তবে আয়োজকরা বলছেন, সরকারি সহযোগিতা পেতে অবশ্যই সিভিল সার্জন কার্যালয়ে নিবন্ধন করতে হবে। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। গ্যাসের সংকট কেটে গেলে ইউরিয়া সারের ঘাটতি থাকবে না বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার দুপুরে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। আমরা তো গ্যাস সংকটের মধ্যেই আছি, কারণ গ্যাস তো গত 15.5 বছর নতুন করে খনন করা হয়ই নাই। বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল, এখন ভোলাতে কিছু গ্যাস পাওয়া গেছে, বাপেক্সের উদ্যোগে আবার গ্যাস খননের চেষ্টা হচ্ছে। আমরা যদি গ্যাস পাই তাহলে সেই সংকটটা চলে যাবে। সেই জন্যই আমরা কখনো এই কারখানা কখনো ওই কারখানা এইভাবে করে সার উৎপাদনের চেষ্টা করছি, যেন দেশে সারের সংকট না থাকে। সম্মান ও সমতার ভিত্তিতে ভারতসহ সব দেশের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। দুপুরে নরসিংদীর বেলাব উপজেলা সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, বিশেষ কিছু সংস্কার শেষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। আমরা ভালো সম্পর্ক চাই, দুই পক্ষের স্বার্থের ভিত্তিতে।
দুই পক্ষের স্বার্থের ভিত্তিতে দুই পক্ষের স্বার্থই আছে দুই পক্ষের সাথে, সেই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আমরা কথাবার্তা বলবো এবং সমতার ভিত্তিতে আমরা সম্পর্ক চাই। আমি আশা করি যে এই অস্বস্তি কেটে যাবে, আমরা সবার সাথেই ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো। ভারতে এক সপ্তাহের মধ্যে টানা তৃতীয়বার বোমা হামলার হুমকি পেল রাজধানী দিল্লির আরও কয়েকটি স্কুল। সবশেষ শনিবার বোমা হামলার হুমকি দেওয়া হয় ইমেইলের মাধ্যমে। শুক্রবার হুমকি মেইল পায় ভারতের কেন্দ্রীয় ব্যাংকও। দুদিন আগেও একইভাবে আরও 30টি বেসরকারি স্কুল এবং তার আগে গত 8 ডিসেম্বর 44টি স্কুলে বোমা হামলার হুমকি পায়। নভেম্বর থেকে ভারতের বিভিন্ন বিমান সংস্থা ও বিমানবন্দর কর্তৃপক্ষ উড়ো হুমকি পেয়েছে 1000-এর বেশি। আরও জানাচ্ছেন নুজহাত কামাল। গেল মে মাসেই বোমা হামলার হুমকি পায় ভারতের রাজধানী দিল্লি ও সংলগ্ন নয়ডার অর্ধশতাধিক স্কুল। ইমেইলে দেয়া সেসব হুমকি অবশ্য পরবর্তীতে ফাঁপা বুলি প্রমাণ হয়, কিন্তু 5 মাসের বিরতিতে ফের শতাধিক স্কুলে ঘটে একই ঘটনার পুনরাবৃত্তি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার ভোর 6টার দিকে একযোগে ইমেইলটি পাঠানো হয় ডিপিএস আরকেপুরাম সহ দিল্লির বেশ কটি স্কুলে। পুলিশ জানিয়েছে, চিলড্রেন অব আল্লাহ@outlook.com অ্যাড্রেস থেকে ব্যারি আল্লাহ নামে পাঠানো হয় মেইলগুলো। হুমকির ভিত্তিতে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এবং ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও বিস্ফোরক বা সন্দেহজনক কিছুই মেলেনি। দুদিন আগে বৃহস্পতিবারও একইভাবে দিল্লির আরও 30টি বেসরকারি স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ইমেইল পাঠানো হয় বলে শুক্রবার নিশ্চিত করে পুলিশ। তার আগে গত 8 ডিসেম্বর $30,000 না দিলে বোমা হামলা চালানো হবে বলে হুমকির মেইল পায় দিল্লির আরও 44টি স্কুল। এ খবরে স্কুল খালি করে বম্ব ডিসপোজাল স্কোয়াড বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে ভুয়া হুমকির বিষয়টি নিশ্চিত করে। যদিও বারবার একই ঘটনায় আতঙ্ক বাড়ছে শিক্ষার্থী, অভিভাবক ও স্কুলের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। There is no disclosure of the bomb hoax call or something like that. I think a week back we received the same message and the school was closed, but we came to know earlier, so we didn't reach the school. 13 और 14 तारीख के लिए थोड़ा धमकी भरा मेल था, जिसके लिए हमने पुलिस के साथ मिलकर जो भी ड्यू प्रिकॉशन लेने चाहिए थे स्टूडेंट्स की और स्टाफ की सेफ्टी को रख के सारे इंतजामात किए गए। প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে বলা হচ্ছে, ডার্ক ওয়েব গ্রুপ থেকে হুমকি দিয়ে মেইল করা হচ্ছে স্কুলগুলোতে। ভুয়া হুমকি দেয়া ইমেলগুলোর উৎস দেশের বাইরে বলছে পুলিশ। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এর আগে শুক্রবার ভারতের বাণিজ্যিক রাজধানী খ্যাত মুম্বাইয়ের পুলিশ জানায়, দেশের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ায় বোমা হামলার হুমকি নিয়ে তদন্ত চলমান। ব্যাংকের নবনিযুক্ত গভর্নর সঞ্জয় মালহোত্রার অফিসিয়াল ইমেইল অ্যাড্রেসে হুমকি বার্তাটি পাঠানো হয় রাশিয়া থেকে। চলতি বছর ভারতের কয়েক হাজার স্কুল, রেল স্টেশন, বিমানবন্দর আর বিমান সংস্থার কার্যালয়ে বোমা হামলার হুমকি পাওয়া গেছে। গেল নভেম্বর থেকে ডিসেম্বরের প্রথমার্ধ পর্যন্ত মাত্র 1.5 মাসে প্রায় 1000 হুমকির মেইল পেয়েছে বিমান সংস্থা আর বিমানবন্দর কর্তৃপক্ষ, যা 2023 সালে পুরো বছরের তুলনায় 10 গুণ বেশি। নুজহাত কামাল, এখন বিশ্ব। অবশেষে পার্লামেন্টে অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়েল। মার্শাল ল জারির ব্যর্থ চেষ্টার অভিযোগে ক্ষমতা থেকে 13তম রাষ্ট্রপ্রধানকে অপসারণে অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত দেবে সাংবিধানিক আদালত। পার্লামেন্টে প্রথম অভিশংসন প্রস্তাব ভেস্তে যাওয়ার 10 দিন পর শনিবার দ্বিতীয় প্রস্তাবে সমর্থন মেলে সংখ্যাগরিষ্ঠ আইন প্রণেতার। প্রেসিডেন্টকে অপসারণে ন্যূনতম 200 ভোটের দরকার ছিল। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে 204টি। প্রেসিডেন্টের ক্ষমতাচ্যুতির খবরে উচ্ছ্বাসে ফেটে পড়েন পার্লামেন্টের বাইরে অপেক্ষমান লাখো জনতা। এর আগে 3 ডিসেম্বর দক্ষিণ কোরিয়া জুড়ে সামরিক আইন জারির হঠকারী সিদ্ধান্ত নেন সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইউন সুক ইয়েল। এখন দুপুর শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের কৃতজ্ঞ চিত্তে স্মরণ। শিক্ষক, বুদ্ধিজীবী, ডাক্তার, এদের সবাইকে
হত্যা করে এদেশকে মেধাশূন্য করার জন্য। তারা তাদের ত্যাগের মাধ্যমে অবশ্য আমাদের জন্য একটা রাস্তা রেখে গেছে যেন আমরা ভবিষ্যতে কিছু করতে পারি। আমরা চাই সামনে আরো সুন্দর করে এটা পালন হোক, আমরা চাই তাদের স্মৃতিগুলো আমরা ধরে রাখতে পারি। গণতন্ত্রে ফেরাই শহীদ বুদ্ধিজীবী দিবসের শপথ বললেন ফখরুল। ফ্যাসিবাদের সহযোগী বুদ্ধিজীবীদের প্রত্যাখ্যান নাগরিক কমিটির। কবি হেলাল হাফিজকে সর্বস্তরের শ্রদ্ধা। বাংলা একাডেমি ও প্রিয় প্রাঙ্গণ প্রেস ক্লাবে জানাজা, বিকেলে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। গণমাধ্যমের স্বাধীনতায় বিন্দুমাত্র হস্তক্ষেপ নয় বললেন প্রেস সচিব। কর্মীদের বেতন দিতে না পারলে বন্ধ করা উচিত প্রতিষ্ঠান। এই ছিল এখন দুপুরের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়াও ফেসবুকে দেখতে পারেন এখন টেলিভিশন। ভিজিট করতে হবে facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।